হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স মাত্রা। তো আজকে পড়বো ক্লাস 10 WBBSE মানে বেঙ্গল বোর্ডের ক্লাস 10-এর। আমরা পড়ছিলাম হচ্ছে আয়নীয় সমযোজী বন্ধন, আয়নীয় এবং সমযোজী বন্ধন। তার মধ্যে আমরা পার্ট 1-এ দেখে নিয়েছি, আপ টু আয়নীয় যৌগ পর্যন্ত আমার হয়েছিল। এখন আয়নীয় যৌগের শুধু আমি একটি উদাহরণ দেখিয়েছিলাম, ইলেকট্রন ডট। আজকে কয়েকটা ইলেকট্রন ডট আরও দেখে তারপর আমরা সমযোজী বন্ধনে যাব। তো চল দেরি না করে তাড়াতাড়ি স্টার্ট করি। কিন্তু তার আগে বলি, যারা আয়নীয় সমযোজী বন্ধনের পার্ট 1 দেখিসনি তারা অবশ্যই পার্ট 1 দেখে তারপর পার্ট 2-এ আয়। আই অ্যাম টেলিং ইউ দ্যাট ইট উইল বি মোর ইজি। তখন তোর মনে হবে যে সোজা, আগের জিনিস তো জানতে হবে তোকে, তাই না? তো চল দেরি না করে স্টার্ট করি। তো দেখ, যথারীতি আমি লিখে ফেলেছি উদাহরণ ক্যালসিয়াম অক্সাইডের গঠন। আমি আর ইলেকট্রন ডট গঠন লিখিনি, ক্যালসিয়াম অক্সাইড কিভাবে গঠিত হয় উই নিড টু নো। আচ্ছা, প্রথম দেখ, আমায় বল ক্যালসিয়াম কি? Ca। সি এর নাম্বার কত? 20। সো এর যে ইলেকট্রন বিন্যাস হবে সেটা হবে 2 8 8 2। কে এল এম এন। তুই যখনই করবি এইগুলো ইলেকট্রন ডট বা লুইস ডট, তুই এরকম ভেঙে ভেঙে লিখবি, তাহলে কি হবে, তোর পর্যায় সারণীটা রিপিট হয়ে যাবে। ইট উইল অলসো প্র্যাকটিস। তো যেটা প্র্যাকটিস হয়ে যাচ্ছে। তো স্যার ক্যালসিয়াম কত নম্বর শ্রেণীতে? 2 নম্বর শ্রেণীতে, 4 নম্বর পর্যায়ে উপস্থিত। 2 নম্বর শ্রেণীতে মানে এ কি? তড়িৎ ধনাত্মক। আচ্ছা, অক্সিজেন কি স্যার? অক্সিজেন থাকে 8 নম্বরে। সো 2 and 6 কে এল। এ চাইবে কি? অক্সিজেন দুটো ইলেকট্রন নিয়ে নিতে পারলেই এর শেষ কক্ষে 8টা ইলেকট্রন কমপ্লিট হবে, মানে এ অষ্টক পূর্তি করতে চাইবে। অষ্টক পূর্তি করার জন্যে অক্সিজেন কাকে ফলো করবে? হিলিয়াম, আর্গন। আর্গন এর কাছাকাছি নিষ্ক্রিয় মৌলকে আর্গন। এ আর্গনের মতন হতে চাইবে, মানে এর আইডল হচ্ছে আর্গন। এর আইডলকে আর্গন নিয়ন, সরি হিলিয়াম নিয়ন, এ নিয়ন হতে চাইবে, আর এ আর্গনের মতন হতে চাইবে, দুটো ছেড়ে দিয়ে এ নিয়নের মতন হতে চাইবে। কারণ হাইড্রোজেন হিলিয়াম, হিলিয়ামের পরে নিয়ন, এর কাছাকাছি কে আছে? নিয়ন। এ নিয়নকে আইডল মানবে যে ভাই আমি দুটো নেবো, নিয়ে নিয়ন হয়ে যাব, নিয়নের মতন ফ্রি হয়ে যাব। এ বলছে আমি দুটো ছেড়ে দিতে পারলেই কি আর্গনের মতন হয়ে যাব, আইডল ভাবছে। আচ্ছা, এ তড়িৎ ধনাত্মক, এ তড়িৎ ঋণাত্মক। তড়িৎ ধনাত্মক আর তড়িৎ ঋণাত্মক মৌলগুলোর মধ্যেই কি হয়? আয়নীয় বন্ধন গঠন হয়। এখন দেখ, আমি যদি এইখানে লিখি ক্যালসিয়াম, শুধু শেষ কক্ষের ইলেকট্রনগুলো যদি দেখি কটা আছে? 2টো। তো ক্যালসিয়ামের কাছে মনে কর 2টো এই যে ইলেকট্রন। এইখানে অক্সিজেনের কাছে কটা আছে? অক্সিজেনের কাছে আছে 6টা। এই 4টে 5টা 6টা। ক্যালসিয়াম বলছে ভাই এনে আমি তোকে দিয়ে দিচ্ছি, কমপ্লিট দিয়ে দিচ্ছি তোকে এনে। আচ্ছা দাঁড়া, এ বলছে যে ভাই এনে আমি তোকে দিচ্ছি। এ বললো এনে, নিয়ে নে তুই, আমার ইলেকট্রনটা তুই নিয়ে নে, এইটাও নিয়ে নে যা। তাহলে এ কমপ্লিট তো ছাড়তে চাইছে, কেন? এ ফ্রি হবে। অ্যাজ এ রেজাল্ট সি এ কি হয়ে গেল? দুটো ছেড়ে দিয়েছে মানে ইলেকট্রন বর্জন করে দিয়েছে, মানে ও ধনাত্মক। কটা ছেড়েছে? 2টো, তাহলে 2+। আর এই দিক থেকে অক্সিজেন কি হলো? অক্সিজেন 6টা, আর এর থেকে 2টো নিয়েছে, নিয়ে 2-। তোকে এটা দেখাতে হবে, এ 2টো নিয়েছে ইলেকট্রন, নেওয়ার ফলে কি নেগেটিভ হয়ে গেছে, কতটা? 2টো। এরা এবার ফর্ম করছে CaO, ক্যালসিয়াম অক্সাইড। আচ্ছা স্যার, এরকম ভাবে ইলেকট্রন ডট গঠন হয়। বুঝতে পেরেছিস না বুঝতে পারিনিস? নেক্সট দেখ, তার মানে আমরা বুঝতে পারলাম একটা তড়িৎ ধনাত্মক আর একটাকে কি হতে হবে? তড়িৎ ঋণাত্মক। একটা তড়িৎ ধনাত্মক মৌল আর একটা তড়িৎ ঋণাত্মক মৌল, এরা দুজনের মধ্যে
ইলেকট্রনের আদান প্রদান করে কমপ্লিট ডোনেশন করে দেবে। এ আর ফিরিয়ে চাইবে না ক্যালসিয়াম যে তোকে আমি একটা দিয়েছিলাম আমাকে ফেরত দে, এরকম নয় স্যার, কমপ্লিট দান। খুব দানি লোক এরা। কি যে কোনো মেটাল মানে ধাতুগুলো কি হয়, খুব দানি, খুব দান ধ্যান করে, পুরো দান করে দিল। আর এরা কি, তড়িৎ ঋণাত্মক মৌলগুলো হচ্ছে পুরো হচ্ছে কাঙাল, ওরা খালি নিতে চাইবে, ওদেরকে দিলেই খুশি। বুঝেছিস না বুঝিস? তার মানে আয়নীয় বা তড়িৎযোজী বন্ধন হয় সবসময় একটা তড়িৎ ধনাত্মক আর একটা তড়িৎ ঋণাত্মক মৌলর মধ্যে। তার মানে স্যার আপনার কথা অনুযায়ী দুটো তড়িৎ ধনাত্মক মৌল কখনোই আয়নীয় বন্ধন করবে না, এবং দুটো তড়িৎ ধনাত্মক মৌল যুক্ত হয়ে কোনোদিন আয়নীয় যৌগ গঠন করবে না, কিংবা দুটো তড়িৎ ঋণাত্মক মৌল কোনোদিন নিজেদের মধ্যে আয়নীয় বন্ধন গঠন করবে না, এবং আয়নীয় বন্ধন দ্বারা সংযুক্ত হয়ে আয়নীয় যৌগ তৈরি করবে না। হয়েছে? চল নেক্সট কি বলছে দেখ। নেক্সট আমি উদাহরণ নিচ্ছি ম্যাগনেসিয়াম ক্লোরাইডের জন্য। ম্যাগনেসিয়াম ক্লোরাইড, স্যার আমাকে বলো ম্যাগনেসিয়াম কত? ম্যাগনেসিয়াম হচ্ছে 19। কত? 19। তাহলে এর যদি আমি ইলেকট্রন বিন্যাস করি তার মানে হবে 2 8 8 1। আর ক্লোরিনের কত? ক্লোরাইড মানে ক্লোরিন 17। 17 মানে 2 8 7। তার মানে দেখ ম্যাগনেসিয়াম 18 না 19? 19 না 18? 18 মনে হচ্ছে নাকি? দাঁড়া 1 মিনিট দেখ না তো, ম্যাগনেসিয়াম 19 তো মনে হচ্ছে। ম্যাগনেসিয়াম হচ্ছে 2 8 12, সরি 12। ম্যাগনেসিয়াম হচ্ছে 12। স্যার ভুলভাল লিখে দিয়েছেন, আর থোড়ি মনে থাকে। ম্যাগনেসিয়াম হচ্ছে 12, 2 8 2। বেশ স্যার, তাহলে ম্যাগনেসিয়াম কোথায় আছে? 3 নম্বর পর্যায় 2 নম্বর শ্রেণী। ক্লোরিন কোথায় আছে? 3 নম্বর পর্যায় 2 নম্বর শ্রেণী, 3 নম্বর পর্যায়ে 17 নম্বর শ্রেণী। তার মানে দেখ ম্যাগনেসিয়াম হচ্ছে ক্ষার ধাতু, ক্ষার ধাতু নয়, ক্ষারীয় মৃত্তিকা মৌল, ক্ষারীয় মৃত্তিকা মৌল। তার মানে কি, এ তড়িৎ ধনাত্মক। আর ক্লোরিন কি? হ্যালোজেন মৌল, হ্যালোজেন মৌল। এবং এ তড়িৎ ঋণাত্মক, শুধু তড়িৎ ঋণাত্মক নয়, সব থেকে বেশি সর্বাধিক তড়িৎ ঋণাত্মক। আচ্ছা, তাহলে এদের যদি আমি ফরমেশন দেখি, এমজি, এমজির কাছে কটা এক্সেস ইলেকট্রন আছে? 2টো। ক্লোরিনের কাছে কটা আছে? দাঁড়া একদম, এমজির কাছে আছে 2টো ইলেকট্রন, ক্লোরিনের কাছে কটা আছে? 7টা। ক্লোরিন বলছে ভাই আমাকে একটা দে, আমি ফ্রি হয়ে যাব। ম্যাগনেসিয়াম বলছে হ্যাঁ হ্যাঁ দেবো, বলে একটা দিচ্ছিল। ম্যাগনেসিয়াম কাকে ফলো করছে? ম্যাগনেসিয়াম কাছাকাছি এর কে আছে? নিয়ন। এ দুটো ছেড়ে দিয়ে নিয়নের মতন হতে চাইছে, নিয়নকে আইডল মানবে। এ একটা ইলেকট্রন নিয়ে কি হতে চাইবে? আর্গন, আর্গনের মতন নিষ্ক্রিয় মৌল হতে চাইবে। এম ম্যাগনেসিয়াম বলছে ঠিক আছে আমি একটা দিচ্ছি, কিন্তু এর কাছে 7টা আছে। ম্যাগনেসিয়াম দেখছে আমি তো একটা যদি দিয়ে দিই তাহলে তো আমি ফ্রি হবনি, আমার তো একটা রয়ে যাচ্ছে। ও বলছে না ভাই আমি দেবনি তোমায়, আমি তো ফ্রি হবনি। ক্লোরিন বলছে যা, আমারও তো ফ্রি হওয়া হলো নি। তখন ক্লোরিন বলছে দাঁড়া 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 দাঁড়া, আমার একটা ভাই আছে, আমি তাকে ডেকে নিয়ে আসি, তারও একটা লাগবে। বলে আবার ক্লোরিন তার নিজের ভাইকে ডেকে নিয়ে এলো, তার কাছেও 7টা আছে। বলছে এবার দিয়ে দে দুজনকে। তখন ম্যাগনেসিয়াম বলছে হ্যাঁ আমি দেবো এবার, কারণ ও তো ফ্রি হতে পারবে। এইখানে দিয়ে দিয়েছে, একে দিয়ে ফ্রি হয়ে গেল। এর ফলে ম্যাগনেসিয়াম কি হয়ে গেল? 2+, কারণ 2টো ইলেকট্রন ছেড়েছে। এইখানে এই ক্লোরিনটা
এই ক্লোরিনটা হলো ক্লোরিনটা হলো মাইনাস একটা নিয়েছে, আর এই ক্লোরিনটা এও একটা নিয়েছে, এর থেকে নিয়ে এও মাইনাস, ফলে Mg2+ আর Cl2-, Cl দুটো মাইনাস নিয়ে কি করলো, MgCl2 ফর্ম করলো ম্যাগনেসিয়াম ক্লোরাইড। এ দিতে চাইছিল নি, এ কেন দেবে, আমি তো ফ্রি হতে পারবো নি। তখন বললো দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি একজনকে আছে আমার চেনা জানা, তারও একটা লাগবে, বলে একে ডেকে নিয়ে নিল দুজনে। এই ম্যাগনেসিয়াম যে ইলেকট্রনটা কমপ্লিট দান করলো, আর ফেরত চাইবে না, বলবে না আমার দরকার নেই, তোকে একবারে দান করে দিল, খুব দান দেন হয়েছে। নেক্সট হচ্ছে আর একটা আমরা উদাহরণ নিয়েছি লিথিয়াম হাইড্রাইড। লিথিয়াম হাইড্রাইডে কি আছে, লিথিয়াম কত 3 নম্বর, তাহলে লিথিয়ামের যদি ইলেকট্রন বিন্যাস দেখি 2 1, 2 নম্বর পর্যায়ে 1 নম্বর শ্রেণী, তার মানে তড়িৎ ধনাত্মক মৌল, তড়িৎ ধনাত্মক। আর এদিক থেকে হাইড্রোজেন কত 1, হাইড্রোজেন হচ্ছে তড়িৎ ঋণাত্মক মৌল, তড়িৎ ঋণাত্মক। এখন দেখ হাইড্রোজেন কি চাইবে, প্রথমে ভাব লিথিয়াম বলবে আমি যদি একটা ইলেকট্রন ছেড়ে দিতে পারি তাহলে আমি হিলিয়াম হয়ে যেতে পারবো, আমি হিলিয়াম হতে পারবো, হিলিয়ামের মতন হয়ে যেতে পারবো, এই হিলিয়ামকে আইডল করছে। এও ভাবছে আমি যদি একটা নিয়ে নিতে পারি তাহলে আমি হিলিয়ামের মতন হয়ে যাব। তার মানে এই যখন লিথিয়াম হাইড্রাইড ফর্ম হয়, এইখানে অষ্টক সূত্র বিঘ্নিত হয়, এখানে অষ্টক সূত্র কাজে লাগে না, অষ্টক সূত্রকে ভায়োলেট করে যায়, এরা দ্বৈত সূত্র মেনে চলে, তাই না? এরা কাছাকাছি কে, এদের কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে হিলিয়াম, এরা হিলিয়ামকে আইডল মেনেছে। ফলে লিথিয়ামের কাছে ছিল হচ্ছে একটা ইলেকট্রন, হাইড্রোজেনের কাছে আছে একটা। লিথিয়াম বলবে এনে ভাই আমি তোকে দিয়ে দিচ্ছি, তলে লিথিয়াম হয়ে যাবে প্লাস, আর হাইড্রোজেন হয়ে যাবে এই ইলেকট্রনটা নিয়ে মাইনাস, ফলে ফর্ম করবে লিথিয়াম হাইড্রাইড। এখানে বন্ড দেয়া যায় না, আমি তো বলেইছিলাম যে বন্ড দেয়া যাবে না, কারণ এইখানে একটা তড়িৎ ধনাত্মক আর একটা তড়িৎ ঋণাত্মক মৌল যে আয়নীয় বন্ধন করে, এটাকে আমরা বন্ধন বলি, অ্যাকচুয়ালি এটা খুব মানে অত্যন্ত শক্তিশালী স্থির তড়িৎ আকর্ষণ বল হয়েছে। এই ছিল হচ্ছে আমার আয়নীয় বন্ধন কিভাবে তৈরি হয় এবং আয়নীয় বন্ধন দ্বারা গঠিত আয়নীয় যৌগ। তাহলে লিথিয়াম হাইড্রাইড হচ্ছে এমন একটি আয়নীয় যৌগ যেখানে অষ্টক সূত্র ফলো হয় না। বুঝেছিস না বুঝিস? এইরকম দেখ আমরা আয়নীয় বন্ধন পড়ে ফেললাম, এবার সমযোজী বন্ধন পড়ব। প্রথমেই আমি দেখ এইখানে লিখেছি সমযোজী বন্ধন কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্যার। সমযোজী বন্ধন কাকে বলে, ডেফিনেশন কি বলছে, ডেফিনেশনকে আমরা এক্সপ্লেন করতে করতে যাব। সমান বা প্রায় সমান, সমানও হতে পারে কিংবা সমানের প্রায় প্রায় সমান কাছাকাছি, তড়িৎ ঋণাত্মকতা সম্পন্ন একই বা বিভিন্ন মৌলের দুটি পরমাণুর সর্ববহিস্থ কক্ষের বিজোড় ইলেকট্রনগুলির মিলনে গঠিত এক বা একাধিক ইলেকট্রন জোড়, একটা ইলেকট্রনও থাকতে পারে অনেকগুলোও থাকতে পারে, সমভাবে ব্যবহারের ফলে, এখানে কমপ্লিট দান করবে না, ব্যবহারও করবে, পুরো দান করে দেবেন, এরা একদম পুরো পাক্কা বিজনেস নেন। ফলে সংশ্লিষ্ট পরমাণু দুটি যে রাসায়নিক বন্ধন গঠন করে তাকে সমযোজী বন্ধন বলে। দেখ একটা তড়িৎ ধনাত্মক আর একটা তড়িৎ ঋণাত্মক, মানে একটা তড়িৎ ধনাত্মক মৌল
আর একটা তড়িৎ ঋণাত্মক মৌল, এরা দুজন মিলে তৈরি হয় কি আয়নীয় বন্ধন। আয়নীয় বন্ধন, এরা তৈরি করে কি আয়নীয় বন্ধন, এবং যে যৌগটা তৈরি হয় সেই যৌগটাকে বলবো আয়নীয় যৌগ। তড়িৎ ধনাত্মক আর তড়িৎ ঋণাত্মক। আচ্ছা, মানে দুটো তড়িৎ ধনাত্মক কোনোদিন আয়নীয় হবে না, দুটো তড়িৎ ঋণাত্মক কোনোদিন আয়নীয় হবে না। বেশ স্যার বুঝলুম। এখানে দেখ দুটো তড়িৎ ঋণাত্মক দুটো তড়িৎ ধনাত্মক কোনোদিন সমযোজী করতে পারবে না, কিন্তু দুটো তড়িৎ ঋণাত্মক দেখ সমান বা প্রায় সমান তড়িৎ ঋণাত্মকতা সম্পন্ন, তাদের ঋণাত্মকতা প্রায় প্রায় সমান বা কাছাকাছি, সমান বা সমান যদি নাও হয় খুব কাছাকাছি তাদের সমান, প্রায় প্রায় সমান। এরকম দুটো তড়িৎ ঋণাত্মক মৌল, তড়িৎ ঋণাত্মক মৌল, তড়িৎ ঋণাত্মক মৌল, এরা সংযুক্ত হবে করে সমযোজী বন্ধন তৈরি করবে। সমযোজী বন্ধন। এখন এখন কথা আরো আছে, সব জিনিস বলছি। তড়িৎ ঋণাত্মক মৌল দুটো একই মৌল হতে পারে, মানে দুটো একই তড়িৎ ঋণাত্মক মৌল হতে পারে। আচ্ছা কেমন স্যার? যেমন নাইট্রোজেন নাইট্রোজেন, নাইট্রোজেন মৌল নাইট্রোজেন মৌল, নাইট্রোজেন নাইট্রোজেন যুক্ত হয়ে হতে পারে। আচ্ছা, কিংবা অন্য হতে পারে হাইড্রোজেন আর ক্লোরিন, দুজনেই তড়িৎ ঋণাত্মক। আচ্ছা, তারা কি করবে সমযোজী বন্ধন তৈরি করবে। সরি পোকাগুলো বড্ড ডিস্টার্ব করে বুঝলি। আচ্ছা, এছাড়া মানে একই মৌল সমযোজী বন্ধন তৈরি করতে পারে, কিন্তু তড়িৎ ঋণাত্মক মৌল হতে হবে। আবার দুটো আলাদা তড়িৎ ঋণাত্মক মৌল সমযোজী বন্ধন তৈরি করতে পারে কারা? যাদের তড়িৎ ঋণাত্মকতাটা সমান বা প্রায় প্রায় সমান। আচ্ছা, এখন স্যার এইখানে লিখেছে সর্ববহিস্থ কক্ষের বিজোড় ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন এদের যারা তড়িৎ ঋণাত্মক হয় তুই দেখ, যেমন হাইড্রোজেন শেষ কক্ষে ইলেকট্রন একটা বিজোড়, নাইট্রোজেন 5 বিজোড়। আচ্ছা, আর কি হবে? তড়িৎ ঋণাত্মক আর কে আছে? ক্লোরিন হবে, ক্লোরিনের 17 7 শেষ কক্ষে 7টা বিজোড়ই থাকবে এদের মধ্যে। তাহলে স্যার আপনি বলতে চাইছেন অক্সিজেনের হয় না? অক্সিজেনের হয় না, অক্সিজেন হচ্ছে তড়িৎ ঋণাত্মক মৌল। অক্সিজেন হতে পারে, অক্সিজেনের সঙ্গে যে হাইড্রোজেন মানে অক্সিজেন আর হাইড্রোজেন মিট করে যে জল তৈরি করে সেইখানে হাইড্রোজেনের দেখ এক আছে, মানে দুজনের মধ্যে একজনের বিজোড় থাকতেই হবে, দুজনেরই বিজোড় বেশি হয়, এক্সেপশন তো কিছু থাকে, তেমন হচ্ছে জল হচ্ছে সেরকম। অক্সিজেনের ক্ষেত্রে 6, কিন্তু এর ক্ষেত্রে একটু অক্সিজেনের 8 মানে শেষ কক্ষে 6টা। যেমন কার্বনের শেষ কক্ষে কটা? 4টে, এগুলো হতে পারে। আচ্ছা, সেই জন্য স্যার বেশিরভাগই ইলেকট্রন জোড়, এক বা একাধিক ইলেকট্রন জোড়, দুটো মানে একটা ইলেকট্রন জোড়ও হতে পারে, দুটো ইলেকট্রন জোড়ও হতে পারে, 3টে ইলেকট্রন জোড়ও হতে পারে। আচ্ছা, এর ফলে সংশ্লিষ্ট এবং সর্বভাবে ব্যবহার করবে। এইখানে তড়িৎ ধনাত্মক মৌলগুলো কি কমপ্লিট দান করে দিচ্ছিল, এরা কমপ্লিট দান করে দিচ্ছিল, এরা একে কমপ্লিট দান করে দিচ্ছিল, বললো যা বেটা জিলে আপনি জিন্দিগি। কিন্তু এরা বলবে না, আই এম আ বিজনেসম্যান, তুমিও নাও আমি দিচ্ছি, কিন্তু আমিও ব্যবহার করব তুমিও ব্যবহার করবে। অ্যাজ এ রেজাল্ট মানে যৌথ বিজনেস। আচ্ছা স্যার, তাহলে তুই ভাব, যে বেশি দেবে যৌথ বিজনেসে, যে বেশি মূলধন দেবে তার একটু দখলটাও বেশি থাকবে, ফলে এইখানে যে বেশি ইলেকট্রন শেয়ার করবে সে কি করবে, সমযোজী বন্ধনগুলোকে একটু নিচের দিকে বেশি করে টানে রাখবে, ফলে ফোর্সটা একটু বেশি হবে। কিন্তু আয়নীয় বন্ধনের ক্ষেত্রে কি দেখেছিলিস, আয়নীয় যৌগগুলো খুব স্ট্রং ফোর্স দ্বারা যুক্ত থাকে, ফলে তাকে ব্রেক করতে গেলে একটু বেশি তাপ শক্তি দিতে হবে, সেই জন্য এদের গলনাঙ্ক কি হতো, বেশি হতো। কিন্তু দেখ যখন যুগ্মভাবে বিজনেস চলে না, তখন একজনকে বললি ও বেশি লাভ নিচ্ছে, বেশি খাটছে না, তুই বেশি খাটছিস, তুই পয়সা বেশি দিয়েছিস, তাই বিজনেস আমি করবো, আমার বেশি প্রফিট লাগে, হবে না, মনোমালিন্য তৈরি হবে। ফলে অল্প এনার্জি দিলেই
এদের মধ্যে ব্রেক করে যাবে, কারণ এদের মধ্যে যে বন্ধনগুলো হয় অতটা স্ট্রং হয় না, ফলে অল্প এনার্জি দিলে মানে তাপ শক্তি দিলেই এরা ভেঙে যেতে পারে। সেই জন্য এদের মানে সমযোজী যৌগগুলোর গলনাঙ্ক কম হয়। বুঝেছিস না বুঝিনিস? আশা করি বুঝেছিস। তারপর দেখ আমি এইখানে লিখেছি সমযোজ্যতার পরিমাপ কি। সমযোজ্যতা মানে সমযোজী অণু গঠনের সময়, মানে সমযোজী অণুটা যখন তৈরি হচ্ছে, মানে যে যৌগটা তৈরি হচ্ছে, নির্দিষ্ট মৌলের একটি পরমাণু অপর পরমাণু বা পরমাণু সমূহের সঙ্গে যত সংখ্যক ইলেকট্রন জোড় গঠন করে। যদি এক জোড়া ইলেকট্রন তৈরি হয় তাহলে সমযোজ্যতা 1, যদি দু জোড়া হয় তাহলে সমযোজ্যতা 2, আর যদি 3 জোড়া হয় তাহলে কত? সমযোজ্যতা 3। এই ওটাই হচ্ছে সমযোজ্যতা, যে কতগুলো পরমাণু এই ইলেকট্রন জোড় গঠন করছে, সেই সংখ্যাই হলো ওই মৌলের সমযোজ্যতার পরিমাপ। এই হচ্ছে ব্যাপার। তো যখন যখন তুই পড়বি তখন তখন খাতা পেন নিয়ে বসে নোট ডাউন করবি, কারণ এইখানে যে কোনো কোশ্চেন তোকে দিতে পারে। যেমন সমযোজী বন্ধন কাকে বলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সমযোজ্যতা কি 1 নম্বরের কোশ্চেন দেবে, তো তখন এটা লিখতে হবে। তো চল নেক্সট কি বলছে দেখি। নেক্সট তোকে বলছে, নেক্সট জিনিস তোকে বলছে সমযোজী অণু কি। একই মৌলের বা বিভিন্ন মৌলের, আমরা দেখলুম একই মৌলে হতে পারে, আবার কি বিভিন্ন মৌল হতে পারে, পরমাণুগুলির মধ্যে সমযোজী বন্ধনের দ্বারা উৎপন্ন মৌলের বা যৌগের অণুকে সমযোজী অণু বলে। যারা সমযোজী হয় বন্ধন তৈরি করে তাদেরকে সমযোজী অণু বলবো। সমযোজ্যতা, এই দেখ সমযোজী বন্ধন দ্বারা যৌগ গঠনের ক্ষমতা, তাকেই কি বলবো? ওই মৌলের সমযোজ্যতা। সমযোজী বন্ধন দ্বারা যে যৌগ উৎপন্ন করার ক্ষমতা বা প্রবণতা, তাকেই কি বলবো? সমযোজ্যতা। এখন স্যার সমযোজী বন্ধন ক্ষেত্রে কি দেখলাম আমরা? ইলেকট্রন জোড় গঠন করবে। যদি একটা জোড় গঠন করে তাহলে 1 সমযোজ্যতা, যদি দুটো ইলেকট্রন জোড় তৈরি করে তাহলে কি 2, 3টে করলে 3। সেই অনুযায়ী এই সমযোজ্যতা অনুযায়ী এদের বন্ধনের নাম দেওয়া হয়েছে সমযোজী এক বন্ধন দ্বারা। এটা একটু তুলে দিই। সমযোজী এক বন্ধন মানে যেখানে একটা ইলেকট্রন জোড় গঠন করবে। সমযোজী দ্বিবন্ধন যেখানে দুটো ইলেকট্রন জোড় ব্যবহার হবে। সমযোজী ত্রিবন্ধন যখন 3টে ইলেকট্রন জোড় পরস্পরে ব্যবহার করবে। শেয়ার, এখানে সবাই শেয়ার করবে। এই একটা বিজ্ঞাপন আছে, শেয়ারিং ইজ কেয়ারিং, ইজ শেয়ারিং ইজ কেয়ারিং। আচ্ছা, মানে এরা ওই জন্য শেয়ার করে কেয়ার করে। আচ্ছা, এইখানে সমযোজী এক বন্ধনের উদাহরণ হচ্ছে HCl অণু। সমযোজী দ্বিবন্ধনের উদাহরণ হচ্ছে ইথিলিন, এটাকে ইথিলিন বলে। আর সমযোজী ত্রিবন্ধন হচ্ছে নাইট্রোজেন, অ্যাসিটিলিনও হবে। দেখবো এবার এদের ক্ষেত্রে একটা নির্দিষ্ট নিয়ম আছে, সেটা হচ্ছে লুইস ডট। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর একটা লুইস ডট তোকে আঁকতে দেবেই পরীক্ষায়। আর যখনই এই লুইস ডট আঁকতে বলবে বা ইলেকট্রন ডট আঁকতে বলবে, ট্রাই টু ইউজ পেন্সিল, অবশ্যই পেন্সিলে আনবি এবং লিখবি, কিছু অন্তত লিখে আসবি যে কেন হচ্ছে, এটা তোকে বোঝাতে হবে। অন্তত পক্ষে 2 লাইন শুধু লিখে দেয়া যে এই কারণের জন্য এদের মধ্যে লুইস ডট হচ্ছে, মানে সমযোজী বন্ধন, এদের জন্য এই কারণের জন্য আয়নীয় বন্ধন, এইটা লিখতে হয়। এটা মানে তুই বোঝাতে চাইলি স্যার বা ম্যাডামকে যে স্যার আমি জানি, আমি কনসেপ্ট ক্লিয়ার করে এসে লিখছি, হয়েছে? তো চল নেক্সট কি বলছে দেখি। নেক্সট তোকে বলছে হচ্ছে লুইস ডট কি। তার আগে আমরা দেখে নেব সমযোজী বন্ধনের বৈশিষ্ট্য, সমযোজী যৌগের বৈশিষ্ট্যগুলো কি কি, এর উপরে তুলে দেব। সমযোজী যৌগের বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য, সাধারণ চাপ ও তাপমাত্রায় সমযোজী যৌগগুলি প্রধানত গ্যাসীয় বা তরল বা খুব নরম কঠিন হয়। কঠিন হলেও মানে নমনীয়তা এদের খুব বেশি, নমনীয়তা বেশি। বেসিক্যালি এরা তরল আর গ্যাসীয়ই হয়। যেমন HCl তরলও হতে পারে, গ্যাসও হতে পারে, এই রকম ধরনের, হয়েছে? আচ্ছা, সমযোজী যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক সাধারণত অনেক কম হয়। কেন? ওই যে বললাম, এরা তো শেয়ার করে, ফলে এদের মধ্যে বন্ডিংটা অত স্ট্রং নয়, ফলে অল্প এনার্জি দিলেই ভেঙে যেতে পারে। তাহলে অল্প এনার্জি বলতে কি? তাপ দেবো, তাপ দিলে, কম তাপ দিলে যদি ভেঙে যায় তার গলনাঙ্ক কি হবে? কম হবে। স্ফুটনাঙ্ক কি হবে? কম হবে।
ওই জন্য এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হয়। যেমন ইথানলের স্ফুটনাঙ্ক 78.2 ডিগ্রি সেন্টিগ্রেড। তৃতীয় বলছে সমযোজী যৌগের অণুগুলি গলিত বা দ্রবীভূত অবস্থায় আয়নে বিয়োজিত হয় না, তাই গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে না। আয়নীয় যৌগগুলো কি ছিল? গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করত। কেন তড়িৎ পরিবহন করত? কারণ এরা আয়নে বিশ্লিষ্ট হতে পারত। একজন ধনাত্মক আয়ন, ক্যাটায়ন, অ্যানায়ন এটা করতে পারত, ধনাত্মক আয়ন, ঋণাত্মক আয়ন তৈরি করতে পারত। সেই জন্য এই আয়নীয় যৌগগুলোকে কি আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে ব্যবহার করতাম। কিন্তু সমযোজী যৌগগুলো ওরকম নয়, কারণ এরা দুজনেই তো তড়িৎ ঋণাত্মক, দুজনেই তো তড়িৎ ঋণাত্মক মৌল, কি করে ধনাত্মকতা সৃষ্টি করবে গলিত অবস্থায়? সেই জন্য এরা কি হয়? তড়িৎ পরিবহন করে না। যেমন চিনির দ্রবণ, গ্লুকোজের জলীয় দ্রবণ, এরা কি তড়িৎ পরিবহন করে না। বুঝছি? নেক্সট তোকে বলছে, দেখ নেক্সট স্লাইডে কি বলছে দেখি। আচ্ছা, নেক্সট আসছে আর দুটো ধর্ম আছে, তারপরে লুইস ডট গঠন আছে। লুইস ডটটা কি তোকে শুধু জানতে হবে। কি হলো রে বাবা, এত স্লো হয়ে গেছে কেন রে? চল কি বলছে শোন। 4 নম্বর পয়েন্ট, সমযোজী যৌগগুলি সাধারণত জলে দ্রবীভূত হয় না, জৈব দ্রাবকে দ্রবীভূত হয়। এরা সাধারণত জলে দ্রবীভূত হয় না, এরা জলীয় মানে জৈব দ্রাবকে দ্রবীভূত হয়। সমযোজী বন্ধনের নির্দিষ্ট অভিমুখ থাকে, আয়নীয় বন্ধনগুলোর অভিমুখ ছিল না, এদের নির্দিষ্ট অভিমুখ থাকে। সেই জন্য সমযোজী যৌগের অণুগুলি নির্দিষ্ট জ্যামিতিক আকার থাকে। সমযোজী যৌগের একটা নির্দিষ্ট আকার থাকবে, কেন? এদের বন্ধনটার অভিমুখ আছে, ওইখানে কোনো অভিমুখ ছিল না। পজিটিভ নেগেটিভকে টানতো, নেগেটিভও পজিটিভকে টানতো, পার্টিকুলার কোনো ডাইরেকশন ছিল না। বাট হেয়ার ডাইরেকশন ইজ দেয়ার, এখানে কিছু ডাইরেকশন আছে, অভিমুখ আছে, যার ফলে এরা একটা প্রপার জিওমেট্রিক শেপ পাবে। কিন্তু আয়নীয় যৌগগুলোর অভিমুখ, আয়নীয় যৌগগুলোর আয়নীয় বন্ধন, আর আয়নীয় বন্ধনের কোনো অভিমুখ নেই, সেই জন্য ওদের কোনো প্রপার জ্যামিতিক আকার ছিল না। যেমন দেখবি কেলাস আকার ওই জন্য হতো, কেলাস মানে ক্রিস্টাল মতো, এদের কিন্তু প্রপার জিওমেট্রিক শেপ আছে। আচ্ছা স্যার, লুইস ডট গঠন এটা কি? তার আগে আমি বলি স্যার, আয়নীয় বন্ধন আর সমযোজী বন্ধনের মধ্যে পার্থক্য 5 স্টার जो খায়েব খোঁজায়, বিশাল ইম্পর্টেন্ট। আয়নীয় যৌগ এবং সমযোজী যৌগর মধ্যে পার্থক্য ভেরি 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 ইম্পর্টেন্ট। 7 स्टार देखते ही एग्जाम में आ जाए, বিশাল ইম্পর্টেন্ট আসে। আর তোকে 3টে পয়েন্ট লিখতে হবে, 3টে পয়েন্ট যেগুলো যেগুলো বললাম সেগুলো লিখে দিবি, স্যার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, লুইস ডট গঠন কি? বিজ্ঞানী লুইস এই সমযোজী যৌগের জন্য বার করেন। কি বলছে দেখ, ইলেকট্রনকে বিন্দু বা ডট, ইলেকট্রনকে বিন্দু ডট দিয়ে বা ক্রস দিয়ে চিহ্নিত করে সমযোজী বন্ধন সহ যৌগের গঠনকে যেভাবে প্রকাশ করা হয় তাকেই লুইস ডট গঠন বলে। মানে দুটো যদি হয়, একজনকে ডট, একজনের শেষ কক্ষের ইলেকট্রনগুলোকে ডট দিয়ে লিখব, আর একজনের ক্রস দিয়ে লিখব, এবং ডট গঠনে যোজ্যতা কক্ষের ইলেকট্রনগুলোকেই দেখানো হয়। বললাম না, যোজ্যতা কক্ষ মানে শেষ কক্ষের ইলেকট্রনগুলোকে তোকে দেখাতে হবে, একটাকে ডট ধরলে আর একটাকে ক্রস ধরতে হবে, এবং তারা কিভাবে শেয়ার করছে দ্যাট ইজ অলসো নিড টু শো, সেটাও তোকে দেখাতে হবে। বুঝেছিস না বুঝিস? এবার আমরা লুইস ডট গঠন দেখব। কে কার সঙ্গে কিরমভাবে ইলেকট্রন শেয়ার করছে সেটা তোকে দেখাতে হবে, বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং, এখানে তো সেটাই নিয়ম, সব শেয়ার করবে, পারফেক্টলি দান করে দেবে না, এরা খুব দানি নয়, এরা পারফেক্টলি বিজনেসম্যান। আই এম গিভিং 5 lakhs, ইউ নিড টু গিভ 3 lakhs, দেন উই উইল কন্টিনিউ আ বিজনেস। আমি 5 লাখ দিচ্ছি, তুই 3 লাখ টাকা দে, কারণ এখানে 8 তোকে ধরতে হবে, 8 শেষ কক্ষের ইলেকট্রন সংখ্যা 8, সেই জন্য। তো চল দেখি যে কি আছে এরপরে, উদাহরণগুলো আমরা দেখব, দেখলেই মোটামুটি এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। এবার কয়েকটা কোশ্চেন আমি বলে দেবো, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর বোর্ড এক্সাম, এমপি মাধ্যমিক। ওকে, তো দেখ যথারীতি আমি এখানে নিয়ে নিয়েছি হাইড্রোজেন ক্লোরাইডের লুইস ডট গঠন।
এবং হাইড্রোজেন ক্লোরাইড এমন একটি সমযোজী যৌগ যে কিনা তরল হতে পারে। ইম্পর্টেন্ট, তরল তরল একটি সমযোজী যৌগের উদাহরণ দাও। হাইড্রোজেন ক্লোরাইড হবে, আর একটা হবে জল। ভেরি 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 ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন, এসএ কিউয়ে দেয়, এসএ কিউয়ে বিভিন্ন জায়গায় তুই দেখতে পারবি। তো চল এর দেখি লুইস ডট গঠন কি। তো তার হাইড্রোজেন আর ক্লোরাইড মানে ক্লোরিন, তুই দেখ হাইড্রোজেন হাইড্রোজেন কত 1, তার মানে একে আমি ইলেকট্রন বিন্যাস করতে পারবো 1। আর ক্লোরিন কত 17 ক্যান বি written as 2, 8 and 7 and both of them are electronegative, দুজনেই তড়িৎ ঋণাত্মক। আচ্ছা, কিন্তু এর কাছাকাছি যে নিষ্ক্রিয় মৌল হিলিয়ামের মতন হতে চায়, কাছাকাছি এর হিলিয়ামের মতন হতে চায়, তাই তো? কি করে হবে স্যার? তো একটা লাগবে। চাইবে আমি হিলিয়ামের দরকার নেই, আমি ছেড়ে দিই, একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে আমি ফ্রি হয়ে যাই, আমার একটাও থাকবে না ইলেকট্রন। চাইবে আমারও একটা ইলেকট্রন হলে কি আমি ফ্রি হতে পারবো, মানে হিলিয়াম, নিয়ন, আর্গন, আমি আর্গনের মতন বিহেভ করতে চাইবো। তো কমপ্লিট দেবে না, এও কমপ্লিট নিতে পারবে না, তখন বলবে এসো করে কমে খাই, দুজনে শেয়ার করবে। বুঝেছিস না বুঝিস? আচ্ছা, তো স্যার হাইড্রোজেন মনে কর এইটা, হাইড্রোজেনকে আমি ডট দিয়ে লিখছি, ডট। আর ক্লোরিনের কটা আছে? 7টা। ক্লোরিনকে এঁকে ফেল, ক্রস দিয়ে লিখলুম, হয়েছে। এখন হাইড্রোজেন বলবে, ক্লোরিন বলবে ভাই তোর আমাকে ইলেকট্রনগুলো ব্যবহার করতে দিবি, তোর ইলেকট্রনটা আমাকে ব্যবহার করতে দিবি, তাহলে আমার অষ্টক পূর্তি হবে। বলল আচ্ছা ঠিক আছে, কিন্তু তোরও একটা ইলেকট্রন আমাকে ব্যবহার করতে দিতে হবে। বলল আচ্ছা আমি রাজি। তো তখন আচ্ছা তারা 1 মিনিট দাঁড়া, এইটাকে মুছে একটু কাছে নিয়ে আয়। আচ্ছা, তাহলে বলবে হাইড্রোজেন বলছে আমি তোর এই ইলেকট্রনটা ব্যবহার করব। ক্লোরিন বললো ঠিক আছে তুই ব্যবহার কর, কোনো অসুবিধা নেই। ক্লোরিন তখন বলছে যে আমিও কিন্তু তোমার একটা ইলেকট্রন ব্যবহার করব। কোন ইলেকট্রনটা ব্যবহার করবে? ক্লোরিন বলছে আমি তোর এই ইলেকট্রনটা ব্যবহার করব। আমি যদি তোর এই ইলেকট্রনটা ব্যবহার করি তাহলে আমি ফ্রি হয়ে যাব। এই দেখ ক্লোরিনের কটা হচ্ছে 7টা, 1 এ 8টা। হাইড্রোজেনেরও কটা হচ্ছে 1টা আর 1টা 2টো। আচ্ছা, শেয়ারিং ইজ কেয়ারিং। অ্যাজ এ রেজাল্ট এরা দুজনে হাত মেলালো। কি করলো? হাত মেলালো। হাত মিলিয়ে এইখানে একটা বন্ধন তৈরি করলো। এইটাকেই আমরা বলবো সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন। কটা বন্ধন করেছে? কটা ইলেকট্রন জোড়? একটা ইলেকট্রন জোড়, এর একটা, তবেই তো একটা ইলেকট্রন জোড়। সমযোজী এক বন্ধন গঠন করে HCl সমযোজী যৌগ গঠন করে। বুঝেছিস না বুঝিস? এও ব্যবহার করছে এর ইলেকট্রনটা, আবার এর একটা ইলেকট্রন ব্যবহার করছে, ফলে এরা যৌথ বিজনেস করলো। হয়েছে? এখন কটা ইলেকট্রন দিয়েছে? এই যে এইখানে বন্ধনে একটা ইলেকট্রন দিয়েছে, এও একটা ইলেকট্রন দিয়েছে। যেহেতু এর ইলেকট্রোনেগেটিভিটি একটু বেশি হাইড্রোজেনের থেকে, তো ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস খুব সামান্য, ফলে বন্ধনের উপর একটু বেশি দখল থাকবে। এসব মুছে দরকার নেই, বন্ধনটার উপর একটু বেশি দখল থাকবে ক্লোরিনের। বুঝতে পেরেছি না বুঝতে পারিস? এইখানে হাইড্রোজেন আর ক্লোরিন দুজন একটা করে ইলেকট্রন শেয়ার করে একটা ইলেকট্রন জোড় গঠন করে একটা সমযোজী এক বন্ধন গঠন করে সমযোজী যৌগ হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন করলো।
কিন্তু দুজনেই কি, দে বোথ আর তড়িৎ ঋণাত্মক, তড়িৎ ঋণাত্মক, তড়িৎ ঋণাত্মক মৌল। শুধু তাই নয়, এরা এরা এদের দুজনের শেষ কক্ষে দুজনেরই বিজোড় সংখ্যক ইলেকট্রন আছে। আচ্ছা, এবং এরা দুটো ভিন্ন তড়িৎ ঋণাত্মক মৌল যুক্ত হয়ে একটা সমযোজী যৌগ তৈরি করল। নেক্সট উদাহরণ দেখ। নেক্সট উদাহরণ আমরা ইথিলিন নিয়েছি। ইথিলিন মানে কি? ইথিলিন হচ্ছে C2H4, C2H4। এখন আমায় বল কার্বন কত? কার্বন স্যার 6। 6কে যদি আমি ভাগ করি 2 and 4, আর হাইড্রোজেন আছে, হাইড্রোজেন মানে 1। এখন দেখ দুটো কার্বন আছে, চলো দুটো কার্বন আঁকো। দুটো কার্বন, কার্বনের কটা করে আছে? 4টে করে। কটা হাইড্রোজেন আছে? 4টে। তুই এইখানে একটা হাইড্রোজেন আঁক, এইখানে একটা হাইড্রোজেন আঁক, এইখানে একটা হাইড্রোজেন আঁক, এইখানে একটা হাইড্রোজেন আঁক। আচ্ছা, হাইড্রোজেনের কাছে, হাইড্রোজেনকে আমি ক্রস দিয়ে লিখছি, তাহলে এর একটা ক্রস আমি এইখানে আঁকবো, এর একটা ক্রস, এর একটা, এর একটা। শেষ কক্ষে তো একটা করে ইলেকট্রন আছে, সেই জন্য আমি একটু পাশে এঁকেছি বোঝানোর জন্য খালি। আচ্ছা, কার্বনের কটা? 4টে করে। কার্বনের হচ্ছে 4টে, ডট দিয়ে আমি আঁকছি। দাঁড়া 1 মিনিট দাঁড়া। কার্বনের 4টে, কার্বনের 4টে। 1 মিনিট দাঁড়া। কার্বনের 4টে, একটা এইখানে নিয়ে নে, একটা এইখানে নিয়ে নে, এর একটা এইখানে, একটা এইখানে, একটা এইখানে, একটা এইখানে। স্যার সবার ঠিকঠাক আছে? এখন এই কার্বন, এর কাছে কটা আছে? 4টে। এ তখন এই কার্বনকে বলছে ভাই তোর এই দুটো আমি ইউজ করব, আর হাইড্রোজেনকে বলছে তোদের দুজনের আমি এই একটা একটা করে ইউজ করব। তাহলে দেখ এর 4টে, দুটো 6টা, 7টা, 8টা, অষ্টক পূর্তি। বেশ, হাইড্রোজেন বলছে ঠিক আছে আমিও তোমার এইটা ইউজ করব, তাহলে এই হাইড্রোজেনের দুটো হয়ে গেল। এই হাইড্রোজেনটা বলছে আমি তোমার এইটা ইউজ করব, এই ইলেকট্রনটা, তাহলে এরও অষ্টক পূর্তি হলো। এই কার্বন বলছে তুমি আমার এই দুটো ইউজ করো, কোনো অসুবিধা নেই, দুটো ইলেকট্রন, আমি তোমার এই দুটো ইলেকট্রন ইউজ করব, আমি তোমার এই দুটো ইলেকট্রন ইউজ করব। এদেরকে বলছে তোদেরও আমি এই দুটো ইলেকট্রন ইউজ করব। তাহলে এই কার্বনের কি হলো? 4টে, 2 6টা, 7টা, 8টা। অ্যাজ এ রেজাল্ট এই হাইড্রোজেনটা বললো হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা নেই, তোমার আমি এটা ইউজ করবো। তাহলে কি হলো? এর দুটো হয়ে গেল। এই হাইড্রোজেন বলছে আমিও তোর এই ইলেকট্রনটা ইউজ করবো, তাহলে কি এরও দুটো হয়ে গেল। সবাই সবার শেষ কক্ষ ইলেকট্রন শেয়ার করে ফেলছে, পূর্ণতাও পাচ্ছে। আচ্ছা, তো আঁকলে কিরকম হবে দেখ, আঁকলে কিরকম হবে। হাইড্রোজেন বলছে আমি তোমার এইটা ইউজ করব, হাইড্রোজেন এইটাই ইউজ করছে। তাহলে এই হাইড্রোজেনটা বলছে আমিও তোমার এইটা ইউজ করব, এই ইলেকট্রনটা ইউজ করব। হাইড্রোজেন বলছে আমিও তোমার এই ইলেকট্রনটা ইউজ করব, তাহলে এর অষ্টক পূর্তি হয়ে যাচ্ছে। এইখানের হাইড্রোজেনটা বলছে যে আমি তোমার এই ইলেকট্রনটা ইউজ করব, তাহলে এর অষ্টক পূর্তি হয়ে গেল। এও বলছে আমি তোমার এই ইলেকট্রনটা ইউজ করব, তাহলে এর কি হয়ে যাচ্ছে? অষ্টক পূর্তি হয়ে যাচ্ছে, তাহলে এরও অষ্টক পূর্তি হয়ে গেল। আচ্ছা, বাকি রয়ে গেল কার্বন। কার্বন বলছে এই কার্বনটা বলছে, এই কার্বনটা বলছে আমি 1 মিনিট দাঁড়া, আমি এইগুলো সবার ইউজ করব। এই কার্বনের এই দুটো ইলেকট্রন ইউজ করে ফেলছে,
এই যে ইলেকট্রন, দেখ এর 8টা হয়ে যাচ্ছে, 4 2 এ 6 2 এ 8। সেম জিনিস এই এই কার্বনটাও বলবে যে আমি তোমার এই দুটো ইলেকট্রন ইউজ করব স্যার, তাহলে আমারও অষ্টক পূর্তি হবে, নাহলে তো ওর অষ্টক পূর্তি হবে না। তো এও এর এই দুটো ইলেকট্রন ইউজ করবে, তাহলে দেখ এরও অষ্টক পূর্তি হয়ে গেল, এরও অষ্টক পূর্তি হয়ে গেছে, এরও অষ্টক পূর্তি, ওরও অষ্টক পূর্তি, সবাই সবার সঙ্গে শেয়ার করছে। শেয়ারিং ইজ ভেরি কেয়ারিং এইখানে দেখ। ফলে এরা দুজন বন্ধন তৈরি করবে, এরাও বন্ধন তৈরি করলো, এরাও বন্ধন তৈরি করলো, এরাও বন্ধন তৈরি করলো। ফলে এইখানে সমযোজী, এটা কি কার্বন কার্বনের মধ্যে কি সমযোজী দ্বিবন্ধন, কার্বন আর হাইড্রোজেনগুলোর মধ্যে সমযোজী এক বন্ধন। অ্যাজ এ রেজাল্ট সি ডবল বন্ড সি এইচ সিঙ্গেল বন্ড সি এইচ সিঙ্গেল বন্ড সি, এটা সমযোজী দ্বিবন্ধন। চারটে, একটা সমযোজী দ্বিবন্ধন আর চারটে সমযোজী এক বন্ধন দ্বারা সমযোজী যৌগ ইথিলিন গঠন হলো, সবাই সবার সঙ্গে শেয়ার করছে। ইনফ্যাক্ট এই যে হাইড্রোজেন কার্বনের মধ্যে যে বন্ধনটা হয়েছে সমযোজী বন্ধন, তার একটা পার্টিকুলার লেন্থ আছে, মানে দৈর্ঘ্য আছে, এবং কার্বন কার্বন যে ডবল বন্ড হয়েছে তারও একটা পার্টিকুলার লেন্থ আছে। শুধু তাই নয়, এই হাইড্রোজেন কার্বন কার্বন এই যে বন্ধনটা আছে এদের মধ্যে একটা কোণ আছে, এবং এই হাইড্রোজেন আর হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন এই যে বন্ধনটা হয়েছে তাদের মধ্যেও একটা কোণ আছে। মানে আমি বলতে চাইছি এইচ সি সি এই যে বন্ধনটা তৈরি হয়েছে তিনজনের মধ্যে, এই যে এই বন্ধনটা তার একটা কোণ আছে, এবং এইচ সি এইচ এই বন্ধনটা যে হয়েছে এদেরও একটা কোণ আছে, সেটা আমরা গিয়ে পড়বো জৈব রসায়ন বা অর্গ্যানিক কেমিস্ট্রিতে গিয়ে লাস্ট চ্যাপ্টারে পড়বো, এবং সেটা মনে রাখতে হয়। এদের একটা পার্টিকুলার জ্যামিতিক গঠন আছে, এদের একটা পার্টিকুলার জ্যামিতিক গঠন আছে, জ্যামিতিক আকার আছে, সেটাও আমরা জানব। যেমন মিথেন সমচতুস্তলকীয় আকার, আচ্ছা সুষম চতুস্তলকের মতো, এগুলো তোকে দেখানো যায়, কেমিস্ট্রির যারা স্যার হয় তারা দেখায়, মানে কীরকমভাবে তৈরি হচ্ছে ওদের কাছে এ থাকে, মানে ওটা একটা কনফিগারেশন পাওয়া যায়, সেটা ওনাদের কাছে থাকে, ওনারা দেখান, তোকে স্কুলে দেখানো হবে। আন্ডারস্টুড? নেক্সট উদাহরণ দেখব, নেক্সট উদাহরণ অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন কি? C2H2 C2H2 C2H2। তো স্যার একই, আরে আমি কার্বন আর হাইড্রোজেনকে ভাঙছি না, জেনে গেছি আমরা। তুই আগে একটা কার্বন এঁকে ফেল, দুটো কার্বন, স্যার দুটো কার্বন আঁকলু, এরপর কটা হাইড্রোজেন আছে? দুটো, একটা হাইড্রোজেনকে এইখানে আঁক আর একটা হাইড্রোজেনকে এইখানে আঁক। এখন হাইড্রোজেনের কাছে আমি ক্রস দিয়ে লিখছি, ক্রস ক্রস। কার্বনের কাছে কটা আছে? চারটে, এইখানে একটা, এইখানে একটা, আচ্ছা এটা একটুখানি দূরে আঁকতো তাহলে দেখাতে খুব সুবিধে হবে। কার্বনের গুলোকে আমি ডট দিয়ে লিখছি, এই একটা, এই একটা, হয়েছে। এখন কার্বন বলছে, এই কার্বন এর কাছে চারটে আছে, এই কার্বনকে বলছে ভাই তুই 3 লাখ টাকা দে, মানে তোর তিনটেকে আমি ইউজ করব। আর এই হাইড্রোজেনকে বলছে তোর এইটাকে আমি ইউজ করব। হাইড্রোজেন বলছে নো প্রবলেম, তুমি আমার এই ইলেকট্রনটা ইউজ করো, আমিও কিন্তু তোমার এই ইলেকট্রনটা ইউজ করব, আমিও তোমার এই ইলেকট্রনটা ইউজ করব। হাইড্রোজেন বলছে তুমি আমার এই ইলেকট্রন ইউজ করো, আমিও তোমার এই ইলেকট্রনটা ইউজ করব। এই কার্বন বলছে তুমি আমার এই তিনটে কার্বনকে ইলেকট্রন তিনটে ইউজ করো, আমিও কিন্তু তোমার এই তিনটে ইলেকট্রন ইউজ করব। এবার এই কার্বনটায় এই হাইড্রোজেনকে বলছে দেখ ভাই তোর আমি এই ইলেকট্রনটাকে ইউজ করব, ব্যবহার করব। হাইড্রোজেন বলছে হ্যাঁ করো, ইলেকট্রন ইউজ করো, কিন্তু আমিও তোমার এই ইলেকট্রনটাকে ইউজ করব। এর ফলে কি ঘটবে? এর ফলে
এই হাইড্রোজেনটা কি বলবে, আমি তোমার এই ইলেকট্রনটা ইউজ করব, সরি, এই ইলেকট্রনটা আমি তোমার ইউজ করব, ইউজ করলো, এই ইউজ করছে, এইখানে এই কার্বনের এই ইলেকট্রনটাকে এই হাইড্রোজেন ইউজ করছে, অ্যাজ এ রেজাল্ট হাইড্রোজেনের দুটো করে পূর্ণতা পাচ্ছে। নেক্সট কার্বন, এই কার্বনটা বলবে, এই কার্বনটা বলবে আমি তোমাদের এই সবকটা ইলেকট্রন ইউজ করব, এই যে আমি তোমাদের এই সবকটা, দাঁড়া দাঁড়া দাঁড়া, 1 মিনিট দাঁড়া, 1 মিনিট দাঁড়া, এটা সার্কেল করে দিই, না হলে বড্ড অসুবিধা হচ্ছে। কার্বন বলছে, এই কার্বনটা বলছে আমি এই তোদের তিনজনের এইটা ইউজ করব, দুজনেরই ইউজ করব। তাহলে দেখ 3 3 6 7 8। এখন এ বলবে আমিও তোমাদের এইগুলো ইউজ করব, আমিও তোমার এই 3টে ইলেকট্রন ইউজ করব। দেখ তাহলে এরও কি হয়ে যাচ্ছে, 3 3 6 7 8। অ্যাজ এ রেজাল্ট এরা বন্ডিং ফর্ম করবে, বন্ডিং ফর্ম করবে কিরকম, এইখানে সমযোজী এক বন্ধন, এইখানে সমযোজী, এইখানে সমযোজী ত্রিবন্ধন, এই যে 3টে ইলেকট্রন জোড়, 3টে ইলেকট্রন জোড়, আর এইখানে সিঙ্গেল। অ্যাজ এ রেজাল্ট তৈরি হলো সি ট্রিপল বন্ড সি ডাবল বন্ড এইচ। প্রপার এর জ্যামিতিক আকার হচ্ছে সরলরৈখিক, এবং এইখানে বন্ডের দৈর্ঘ্য হয়, এবং তাদের যে বন্ড তৈরি করছে HCC বা HCC, তাদের একটা বন্ডের অ্যাঙ্গেলও হয়, অ্যাঙ্গেলটা হচ্ছে 180 ডিগ্রি। আচ্ছা স্যার, এরকমভাবে সমযোজী যৌগ, এটা সমযোজী ত্রিবন্ধন, এখানে কটা, একটা সমযোজী ত্রিবন্ধন আছে, কার কার মধ্যে, কার্বন কার্বনের মধ্যে, আগেরটাই কি ছিল, সমযোজী দ্বিবন্ধন কার মধ্যে ছিল, কার্বন কার্বনের মধ্যে, আর কার্বন আর হাইড্রোজেনের মধ্যে সমযোজী এক বন্ধন দ্বারা অ্যাসিটিলিন সমযোজী যৌগটা উৎপন্ন হলো। পরীক্ষা হলে তোমাকে এটা দেখাতে হবে। চলো নেক্সট উদাহরণ, নেক্সট উদাহরণ দেখ, আমি নিয়েছি নাইট্রোজেন। নাইট্রোজেন কত হয়, 7, 7 মানে 2 5, নাইট্রোজেন মানে N2 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 N2টা এইখানে লিখে, N2 N2 গঠন দেখছি, তাহলে নাইট্রোজেন লিখে ফেল, এই N এই N, কটা আছে স্যার, 5টা। 5টা মানে আমি এইখানে একে ডট দিয়ে লিখছি, দাঁড়া একদিন দাঁড়া, একে ডট দিয়ে লিখছি, আর এই নাইট্রোজেনটাকে আমি ক্রস দিয়ে লিখছি, ক্রস, একটু পাশ থেকে লিখ, ক্রস ক্রস ক্রস। এখন নাইট্রোজেন নিজের মধ্যেই বলছে, বলছে ভাই আমাকে তোর এই 3টে ব্যবহার করতে দে, বলে হ্যাঁ কর না, কোনো অসুবিধা নেই, ব্যবহার কর, করো না ব্যবহার, কোনো অসুবিধা নেই। বেশ, এ ব্যবহার করছে, তাহলে এর ট্যাগ 8টা হয়ে যাচ্ছে। এ তখন বলছে তোমারও আমি কিন্তু এই 3টে ব্যবহার করবো, বললো হ্যাঁ করো, অসুবিধা কোনো কিছু নেই। ফলে দুজনে কি হলো, অষ্টক পূর্তি হয়ে গেল। দেখ দুজনেরই শেয়ারিং করে ফেলেছে, শেয়ারিং ইজ ভেরি কেয়ারিং, সেই জন্য শেয়ার করছে। ফলে এইখানে কি হলো, এই একটা বন্ড, এই একটা বন্ড, এই একটা বন্ড, তার মানে হলো কি নাইট্রোজেন ডবল বন্ড নাইট্রোজেন, এইখানে একটা, এইখানে দুটো। হাই স্যার, এই দুটো জোড়া ইলেকট্রনগুলো তো পড়ে আছে, তখন এই জোড়া ইলেকট্রনগুলোকে বলা হয়, এই জোড়া জোড়া যে ইলেকট্রনগুলো পড়ে আছে, এই যে এই যে এই যে জোড়া ইলেকট্রনগুলো পড়ে আছে, এদেরকে বলবো নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। কি বলবো, নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। এরা কোনো কারো সঙ্গ দিতে পারে না, ওই জন্যে
এদেরকে বলবো নিঃসঙ্গ নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। ইলেকট্রন জোড়। এরা কোনো কারো সাথে পাঁচে নেই, দেখ এদের কোনো কাজই লাগলো নি, ওই জন্য ওরা নিঃসঙ্গভাবে পড়ে থাকে, ওই জন্য ওদেরকে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বা লোন পেয়ার বলা হয়। এই লোন পেয়ার যেমন নাইট্রোজেনের ক্ষেত্রে NH4OH যখন গঠন করবে তখন এই লোন পেয়ারের একটুখানি কাজ আছে, বাকি এখন তোদের জানার দরকার নেই। এইগুলোকে বলে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। তাহলে নাইট্রোজেন কি, দেখ নাইট্রোজেন একই মৌল, একই তড়িৎ ঋণাত্মক মৌল দ্বারা একই তড়িৎ ঋণাত্মক মৌল দ্বারা সমযোজী ত্রিবন্ধন গঠিত, সমযোজী ত্রিবন্ধন দ্বারা গঠিত সমযোজী যৌগ হচ্ছে N2। আন্ডারস্টুড? স্যার মজাদার জিনিস। নেক্সট আমরা আর একটা উদাহরণ নিয়েছি, জলের লুইস ডট গঠন। জলের মধ্যে কি আছে? হাইড্রোজেন, যার হচ্ছে 1, এর যদি ইলেকট্রন বিন্যাস করি 1, আর অক্সিজেনের হচ্ছে 8, তার মানে এর ইলেকট্রন বিন্যাস 2, 6, কিন্তু দেখ এখানে বিজোড় আছে। আচ্ছা, এও তড়িৎ ঋণাত্মক, এও তড়িৎ ঋণাত্মক। আচ্ছা স্যার অক্সিজেন, তুই অক্সিজেনটা এঁকে ফেল। অক্সিজেন এঁকে এইদিকে হাইড্রোজেন আঁকছি, এইদিকে হাইড্রোজেন। দেখ একটা জিনিস কি বুঝতে পেরেছিস, যে আমি যখন এই যে জিনিসগুলো নিচ্ছি, তুই দেখ এইখানে H2O, অক্সিজেন একটা আছে বলে মাঝখানে নিচ্ছি, হাইড্রোজেন দুটো আছে বলে দুই পাশ থেকে নিচ্ছি, এগুলো লজিক। যেমন C2H4, 4টে H ছিল আর দুটো কার্বনকে সামনে পাশাপাশি রেখে হাইড্রোজেনগুলোকে কোণে কোণে রেখেছিল যাতে সুবিধে হয় আঁকতে। আচ্ছা, এখন হাইড্রোজেনকে আমি ডট দিয়ে লিখছি, না ডট নয়, ক্রস দিয়ে লেখ, হাইড্রোজেনকে ক্রস দিয়ে লেখ, এই হাইড্রোজেন ক্রস, আর একটু পাশ থেকে লেখ, দাঁড়া, হাইড্রোজেনকে একটু ক্রস, না হাইড্রোজেনটা ঠিক করে লিখি, হাইড্রোজেনের এইচটা বেঁকে যাচ্ছে, এই ক্রস, হাইড্রোজেনের ক্রস। অক্সিজেনের কটা আছে? 6টা, মানে এই একটা দুটো, এই একটা দুটো, 4টে, এইখানে একটা এঁকে দে, এইখানে একটা এঁকে দে, তাহলে 6টা হয়ে যাচ্ছে। অক্সিজেন এই হাইড্রোজেনকে বলছে, ভাই আমি তোমার এই ইলেকট্রনটা ইউজ করবো। হাইড্রোজেন বলছে হ্যাঁ ইলেকট্রনটা ইউজ করো, কিন্তু আমিও তোমার এই ইলেকট্রনটা ইউজ করব। অক্সিজেন রাজি। আবার অক্সিজেন এই হাইড্রোজেনটাকেও বলছে আমি তোমার এই ইলেকট্রনটাকে ইউজ করব। হাইড্রোজেন বলছে হ্যাঁ করো, কোনো অসুবিধা নেই, কিন্তু আমিও তোমার এই ইলেকট্রনটাকে ইউজ করব। তাহলে আমারও দুটো হবে। অক্সিজেন দেখলো না আমারও তো 8টা হয়ে যাচ্ছে, এই হাইড্রোজেন দেখলো আমারও দুটো হয়ে যাচ্ছে, শেয়ার করে নিল। ফলে কিরকম শেপ হবে? শেপটা হবে, এই হাইড্রোজেনটা একে ইউজ করবে, এই হাইড্রোজেনটা এটা ইউজ করছে, বেশ। সেম ভাবে এই হাইড্রোজেনটা এইটাকে ইউজ করে নিচ্ছে, তাহলে এদের হয়ে গেল। অক্সিজেন কি করবে? অক্সিজেন করবে কি, এই পুরোটাকে শেয়ার করবে, এই পুরো মানে এরো আর এরো, এটাকে ইউজ করবে। তাহলে দেখ অক্সিজেনের হয়ে গেছে 8টা, 6টা, 7টা, 8টা। হাইড্রোজেনের হয়ে গেছে দেখ 1টা 2টো, হাইড্রোজেনের হয়ে গেছে 1টা 2টো। ফলে এরা বন্ড রেডি করবে। বন্ড রেডি করলে কিরকম বন্ড রেডি করবে? হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেনের সিঙ্গেল বন্ড, হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেনের সিঙ্গেল বন্ড। এইগুলো বাবুগুলো কিছু কাজ করার নেই। এরা কি? এরা হচ্ছে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। এর ফলে তো তৈরি হলো H সিঙ্গেল বন্ড O সিঙ্গেল বন্ড H,
ও এর কাছে এইখানে দুটো, এইখানে একটা লন পেয়ার, এইখানে একটা লোন পেয়ার। সমযোজী এক বন্ধন দ্বারা গঠিত সমযোজী যৌগ হচ্ছে জল। তরল একটি সমযোজী যৌগের নাম কি? জল বা হাইড্রোজেন ক্লোরাইড। এই ছিল হচ্ছে আয়নীয় ও সমযোজী বন্ধন। এইখান থেকে আরেকটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে Na এবং Na প্লাস, Na এবং Na প্লাস এদের মধ্যে কে বেশি সুস্থিত এবং কেন? Na মানে 11, তার মানে কি 2, 8, 1, আর Na প্লাস মানে 10, 2, 8, তার মানে এ আরো বেশি সুস্থিত, কারণ শেষ কক্ষে ইলেকট্রন নেই, এ ত্যাগ করে দিয়ে কি হয়েছে? সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছে। এ এখনো সন্ন্যাস হতে পারেনি, একটা ইলেকট্রনকে ছাড়তে হবে, মোহমায়া ত্যাগ করতে হবে, পারেনি, এখন কাউকে খুঁজে পায় না। সেই জন্য Na প্লাস হচ্ছে আরো বেশি সুস্থিত। 2 মার্কসের কোয়েশ্চেনে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আরও নানা ধরনের কোশ্চেন হয়, তো তুই বই পড় আর এইগুলো প্র্যাকটিস করতে থাক। একটা তোকে লুইস ডট গঠন আঁকতে দেবেই পরীক্ষায় 2 নম্বরে। তো এই ছিল আয়নীয় সমযোজী বন্ধন। এর পরের চ্যাপ্টার আমরা পরে পড়বো, এর পরে আসবে ভিডিও। তো এই ছিল, তো আশা করছি তোরা বুঝতে পেরেছিস। যার যেখানটা ডাউট হচ্ছে সে কমেন্ট সেকশানে অবশ্যই জানাস। এই রইল, আর সবাই ভালো করে পড়াশোনা কর। টাটা, বেস্ট অফ লাক ফর ইয়োর স্টাডি।